আজকে ক্লাসটি রেখেছি ধ্বনি বর্ণের টপিকের উপর রেখেছি। প্রথম প্রশ্ন রেখেছি আমরা, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। প্রথম প্রশ্ন আমরা রেখেছি লাউ কথাটির রস্যুকে কি বলে। আমরা জানি যে রস্যুস্বর, আমরা জানি রস্যুস্বর আছে কয়টা? চারটা আছে। কি কি আছে? আমরা সবাই জানি অ আছে, ই আছে, উ আছে, না সরি অ আ ই এবং রি, অ আ উ এবং রি, এই চারটা হচ্ছে অর্ধস্বর। চারটা কি? অর্ধস্বর। মৌলিক স্বর কয়টা? আমরা সবাই জানি মৌলিক স্বর হচ্ছে সাতটা। কয়টা আছে? সাতটা। কি কি দেখে নাও। অ, দেন হচ্ছে আ, ই, উ, এ, ও, আর একটা হচ্ছে এ। আব্দুল হাই এটা বাংলা ভাষা নিযুক্ত করেন। অর্ধস্বর আছে কয়টা আগে দেখে নি। অর্ধস্বর আছে চারটা। কয়টা আছে বলতো? চারটা। কি কি আছে? আছে রস্যই, আছে ই, আছে উ, আছে এ, আছে ও, এই চারটা অর্ধস্বর। মানে ইংরেজিতে এটাকে বলা হয় সেমি ভাওয়েল। কি বলা হয়? সেমি ভাওয়েল। দ্বিস্বর, দ্বিস্বর মোটামুটি 25টা মতো আছে। এর মধ্যে লিখিত আছে 2টা, অলিখিত হচ্ছে 23টা। আচ্ছা, এখন এই রস্যুটাকে আমরা কি বলবো? কেউ কেউ বলছে সরাসরি সে পেয়ে গেছে, তাই সে সরাসরি বলতেছে এটাকে রস্যু স্বর। আবার কেউ কেউ এটাকে মৌলিক স্বরও বলতেছে। এই রস্যু কিন্তু ডিরেক্ট বলে নাই, বলেছে লাউ শব্দের। তোমার প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বলেছে স্পেসিফিকলি লাউ শব্দের। চলো আমরা লাউ শব্দটাকে ভেঙে ফেলি। প্রথমেই লাউ শব্দ ভেঙে ফেলবা। তাই লাউ ভাঙলে কি হবে দেখো। লাউ ভাঙলে ল হসন্ত আকার আছে, আ দিবা, আর সাথে কি আছে? রস্যু আছে। আজকে থেকে মনে রাখবা দুইটা স্বর বলেছি, দুইটা স্বর যদি পাশাপাশি, দুইটা স্বর পাশাপাশি থাকলে তারে বলা হয় দ্বিস্বর। বলো কি বলেছি? দ্বিস্বর। এই দ্বিস্বরের অনেকগুলো নাম আছে, সন্ধিস্বর, সান্ধ্যস্বর, যুগ্মস্বর, দ্বৈতস্বর, এরকম অনেকগুলো নাম আছে, বা মৌলিক স্বরধ্বনি। দ্বিস্বর। এখন মনে রাখবা এই যতগুলো এরকম দ্বিস্বর পাবা, আমি আবার বলছি, যতগুলো এরকম পৃথিবীতে দ্বিস্বর পাবা, এটার প্রত্যেকটা শেষেরটা, আমি আবার বলছি, এটা প্রত্যেকটা শেষেরটা, এই শেষেরটা হবে হচ্ছে অর্ধস্বর। শেষেরটা কি হবে? শেষেরটা হবে হচ্ছে অর্ধস্বর। বলো কি বলেছি? অর্ধস্বরের প্রথমটা, এই প্রথমটা হবে হচ্ছে পূর্ণস্বর। কি বলেছি? পূর্ণস্বর। কি বলেছি? পূর্ণস্বর। তাহলে মনে রাখবা, পরীক্ষা একবার প্রশ্ন এসেছে পূর্ণস্বর প্লাস অর্ধস্বর মিলে কি তৈরি হয়? ভাইয়ারা শিখে নাও, পূর্ণস্বর প্লাস অর্ধস্বর মিলে কি তৈরি হয়? মনে রাখবা দ্বিস্বর তৈরি হয়। আবার বলছি, পূর্ণস্বর অর্ধস্বর মিলিয়ে দ্বিস্বর তৈরি হয়। তাহলে পাশাপাশি দুইটা স্বর আছে, সুতরাং এই রস্যুকে আমরা চোখ বন্ধ করে বলবো হচ্ছে অর্ধস্বর। উত্তর কি দিব? উত্তর দিব হচ্ছে অর্ধস্বর। আমি আবার বলছি, উত্তর কি দিব? উত্তর দিব হচ্ছে অর্ধস্বর। এই হচ্ছে আনসার, অর্ধস্বর হবে। ভাইয়া আমি আবারও বলছি, মনে রাখবা ক্লাসটি তুমি যতটা সহজ মনে করছো, প্রশ্ন যত তুমি সহজ মনে করছো ততটি সহজ নয়। প্রশ্ন বুঝতে হবে। তুমি অনেক পড়েছো, অনেক জায়গায় পড়েছো, অনেকে তুমি পড়িয়েছে, অনেকে উত্তর করতে পেরেছে, অনেকেই পারেই নাই। রস্যু দেখা মাত্রই মনে হয়েছে কি এটা তোমার রস্যুস্বর হবে। কি হবে? রস্যুস্বর হবে, কিংবা মৌলিক স্বর দিয়ে দিয়েছো, কিন্তু না, বলেছে এটা লাউ শব্দের। তাহলে আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবা, জাস্ট 1 মিনিট। তাহলে রস্যুস্বর আছে কয়টা? 4টা। যে স্বরের উচ্চারণ কালটা ছোট সেগুলোতে রস্যুস্বর। কি কি? অ, ই, উ, রি। মৌলিক স্বর 7টা আছে। কি কি? অ, আ, ই, উ, এ, ও, আর এক্সট্রা এ আছে। এই এ ধ্বনির প্রবক্তা হচ্ছে আব্দুল হাই, ধ্বনিবিজ্ঞানী আব্দুল হাই। তিনি 1974 সালে বাংলা ভাষায় এ ধ্বনি নিযুক্ত করে। মনে রাখবা যে স্বরবর্ণ আছে 11টা, ওই 11টার মধ্যে কিন্তু এ নাই, এটা বাহির থেকে এসেছে। ওকে, অর্ধস্বর মানে সেমি ভাওয়েল, এই ই, উ, এ, ও, এই 4টা। আর দ্বিস্বর আছে 25টা, লিখিত আছে 2টা, ওই আর একটা ও, আর অলিখিত আছে বাকি 23টা। মনে রাখবা এই অর্ধস্বরগুলো উচ্চারণ হয় হালকা, কম, সেমি উচ্চারণ হয়। কিরকম? একটা পূর্ণ স্বরের উচ্চারণ কিরকম হয় দেখো, ই, উ, আমার ঠোঁট খেয়াল করো, উ, উ, এটা পূর্ণ উচ্চারণ। আমি বললাম লাউ, লাউ শব্দে আমি পূর্ণ উচ্চারণ দিব, খেয়াল করবা, লাউ, উ, লাউ। ভাই আমরা তো লাউ এমনি বলি না, তারপরে এটা কি দিয়েছি? পূর্ণ স্বর দিয়েছি, আমরা এমনি উচ্চারণ করি না, আমরা সফট, লাউ, 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 সফট। তার মানে রস্যু হতে সফট, এটা সেমি ভাওয়েল। আর সবচেয়ে বড় ট্রিক্স কি বলেছি ভাইয়া? তুমি ভাঙবা, ভাঙ্গার পরে দেখবা দুইটা স্বর পাশাপাশি আছে কিনা। দুই স্বর পাশাপাশি পেলেই মনে রাখবা শেষের স্বরটা হবে অর্ধস্বর, কাহিনী শেষ। আগেরটা হবে পূর্ণ স্বর, কাহিনী শেষ। দুইটা মিলা কি তৈরি করে? দুইটা মিলা তৈরি করে দ্বিস্বর, কাহিনী শেষ। তাহলে পরীক্ষা আসতে পারে পূর্ণস্বর অর্ধস্বর মিলিয়ে কোন স্বর তৈরি হয়? উত্তর হচ্ছে দ্বিস্বর। মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে শুনবা। তরল বর্ণ, তরল বর্ণ আছে কয়টা? আছে 2টা। কি কি? মনে রাখবা, র এবং লকে বলা হয় তরল বর্ণ।
উষ্ম বর্ণ আছে কয়টা? মনে রাখবা উষ্ম বর্ণ মনে রাখবা উষ্ণ বর্ণ আছে 4টি। কি কি? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। কিন্তু যখন বলবে উষ্ম ধ্বনি, কি বলবে? যখন বলবে হচ্ছে উষ্ম ধ্বনি, তাহলে এটা কি? এটা হচ্ছে বর্ণ, এটা হচ্ছে বর্ণ। আর যখন বলবে ধ্বনি, মনে রাখবা উষ্ণ ধ্বনি, উষ্ম ধ্বনি আছে 3টা। কি কি? তালব্য স, দন্ত স আর একটা হ, অর্থাৎ মূর্ধন্য স ধ্বনি হিসাবে বাদ যাবে। তাহলে উষ্ম ধ্বনি কয়টা? 3টা। তাহলে আবার বলছি উষ্ম বর্ণ 4টা, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। কিন্তু উষ্ম ধ্বনি কয়টি? 3টি, বাদ যাবে মূর্ধন্য স, তালব্য স, দন্ত স, হ, শেষ। কম্পনজাত বর্ণ, যে বর্ণ উচ্চারণ করতে গেলে জিহ্বা কম্পিত হয়, আছে কয়টা? আছে মাত্র একটা আছে। তার নাম কি? তার নাম হচ্ছে র বর্ণ। তার নাম কি বলতো? র বর্ণ। তাড়নজাত বর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাড়নজাত বর্ণ আছে 2টি। মনোযোগ দিয়ে শুনবা ভাইয়া, অনেকগুলো তথ্য বলবো, মনোযোগ দিয়ে শুনবা ভাইয়া। এইভাবে তোমার কেউ ক্লাস করাই নাই, মনোযোগ দিয়ে শুনবা, অনেকগুলো তথ্য দিব। একটা হচ্ছে ডয় শূন্য র আর একটা হচ্ছে ঢয় শূন্য র, এই হচ্ছে 2টি। এবার মনে রাখবা এই দুইটা বর্ণ মনে রাখবা ঘোষ বর্ণ। কি বর্ণ? ঘোষ বর্ণ। এবার মনে রাখবা এটা হচ্ছে অল্প প্রাণ। মনে রাখো ভাইয়া, এটা কি? এটা হচ্ছে অল্প প্রাণ। এটা উচ্চারণ কি বলতো? অল্প প্রাণ। আর এই যে এটা উচ্চারণ কি? এটা উচ্চারণ হচ্ছে মহাপ্রাণ। বলো, কি বলেছি? এটা উচ্চারণ হচ্ছে মহাপ্রাণ। তাহলে ডয়স্বর র হচ্ছে অল্প প্রাণ আর ঢয়স্বর মহাপ্রাণ, দুটো বর্ণ একত্রে কি? ঘোষ বর্ণ। আর একটা মনে রাখবা, গুচ্ছ ভর্তি পরীক্ষা আসছিল, এটা দন্তমূলীয় বর্ণ। বলো, কি বলেছি? দন্তমূলীয় বর্ণ। বলো, কি বলেছি? দন্তমূলীয় বর্ণ। মনে থাকবে? তাহলে আমি দেখো ডয়শূন্য র দিয়ে কতগুলো তথ্য দিয়েছি। গুচ্ছ ভর্তি পরীক্ষায় গত বছর একটা প্রশ্ন এসেছিল যে ডয়শূন্য র দিয়ে আসছিল বা ঢয়শূন্য র দিয়ে আসছিল, এটির কোনটি সঠিক? ওখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়েছিল ঘোষ, দিয়েছিল অল্পপ্রাণ, দিয়েছিল মহাপ্রাণ, দিয়েছিল দন্তমূলীয়, দিয়েছিল তাড়নজাত। মানে প্রশ্ন একটা, কিন্তু পারতে হলে তোমাকে অনেকগুলো রিকোয়ারমেন্ট জানতে হবে। তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাড়নজাত বর্ণ হচ্ছে 2টি, তোমরা সবাই জানো। এর পরেরগুলো দেখো ডয়শূন্য ঢয়শূন্য র, এতটুকু অনেকেই জানো, বাট এর পরের অংশটুকু অনেকেই জানো না। মনে রাখবা ডয়শূন্য র হচ্ছে অল্পপ্রাণ, ঢয়শূন্য র মহাপ্রাণ, দুটো বর্ণ একত্রে ঘোষ এবং দুটো বর্ণ একত্রে কি? দন্তমূলীয়। সবাই ঝটপট কমেন্ট করো প্রপারলি বুঝতে পেরেছো কিনা। তাহলে এই ডয়শূন্য র একটি হচ্ছে তাড়নজাত বর্ণ। বল, কি বর্ণ? তাড়নজাত বর্ণ। কি বর্ণ? তাড়নজাত বর্ণ। তাহলে হয়ের সঙ্গে, প্রশ্ন খুবই আনন্দ, দেখো হয়ের পরীক্ষা আসছে, হয়ের সঙ্গে রিকার যুক্ত হলে কোন ধ্বনিটা মহাপ্রাণ হবে? কোন ধ্বনিটা মহাপ্রাণ হবে? ভাইয়া আমরা সবাই জানি হ কি? হ হচ্ছে একটা মহাপ্রাণ বর্ণ। কি বর্ণ? মহাপ্রাণ। এবং মহাপ্রাণ তো বললাম, ঠিক আছে। মনে রাখবা হ হচ্ছে ঘোষ মহা। হ কি বলতো? ঘোষের হচ্ছে মহাপ্রাণ। এখন এই হয়ের সাথে যখন যুক্ত হবে হচ্ছে রফালা, তখন হয় কি? দেখো তো, উচ্চারণ হবে এরকম রফালা। আর এই হয়ের সাথে যখন যুক্ত হবে হচ্ছে রিকার, কি যুক্ত হবে? রিগ। তখন হবে কি? তখন হবে হচ্ছে এই এরকম, অথবা পুরাতন ফন্ট এরকম। এটা নতুন ফন্ট, পুরাতন ফন্ট। এখন আমরা যখন উচ্চারণ পড়েছিলাম, এখন প্রশ্ন হচ্ছে এই উচ্চারণ যখন পড়েছিলাম, তাহলে হয় রফালা থাকলে তার স্থলে আমরা কি দিতাম? র দিতাম। আর এই যে রি, এখানে কি দিতাম বলতো? রয়ের স্কেলে রি দিতাম। কি দিতাম? রয়ের স্কেলে রি দিতাম। তাহলে ধরো আমি লিখেছি রাস, তাহলে এই রাস শব্দটার উচ্চারণ তুমি করছো কেমনে? র একারে রা আর তালবস্য হসন্ত, তাহলে ছিল হ, হয়ে গেল কি বলতো? র। আবার দেখো আমি লিখেছি মনে করো হৃদয়, কি লিখেছি? হৃদয়। তাহলে দেখো হৃদয় কি হচ্ছে? দেখো রয়ের স্কেলে রি, দ আর হসন্ত, এ হচ্ছে হৃদয়। তাহলে ছিল হ, হয়ে গেল কি বলতো? হয়ে গেল রি, হয়ে গেছে কি? রি হয়ে গেল রি। তাহলে মনে রাখবা এখানে এই হয়ের উচ্চারণটা, তাহলে এই হয়ের উচ্চারণটা খেয়াল করো, হয়ের সাথে যখন রি যুক্ত হয়েছে কিংবা র যুক্ত হয়েছে, তখন কিন্তু র চলে এসেছে উচ্চারণে। কি আসছে? র আসছে। তাহলে মনে রাখবা হয়ের উচ্চারণ তখন কি হয়ে যায়? এটা যুক্ত হলে হয়ের উচ্চারণ হারিয়ে যায়। মনে রাখবে তখন মহাপ্রাণ কে গ্রহণ করে? মহাপ্রাণ গ্রহণ করে। এখানে তুমি বলবা র ভাই রি আছে, তাহলে উত্তর কি হবে? রিকার হবে না। ওই যে লিখেছি উচ্চারণে, কি লিখেছি? উচ্চারণ লিখলাম রাস, তাহলে রাস লিখলে কি হয়? র একারে রা, তালবস্য হসন্ত। তাহলে দেখো ছিল কি? ছিল হচ্ছে রফালা, হয় রফালা, হয়ে গেছে কি? র, হ বাদ গেছে। আবার দেখো আমি লিখেছি হৃদয়, কি লিখেছি? দেখো হৃদয়, তাহলে রয়ের স্কেলে রি, দ অন্তুস্থ হসন্ত, উচ্চারণ লিখতেছি। তাহলে ছিল হয় র, হয় রি, হয়ে গেছে রয়ের স্কেলে রি, হ বাদ গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে হ কি উচ্চারণ টিকতেছে না? তার মানে তখন মহাপ্রাণ কি হবে? মহাপ্রাণ হবে র। কি হবে? র হবে। এখানে আমি কনফিউজ করার জন্য দিয়েছিলাম, অনেকে ভাববা কি রিকার আছে, উত্তর দেবো কি রিকার, কিন্তু না, এটা উত্তর হবে না। উত্তর হবে কি? স্পেসিফিকলি উত্তর র হবে। তাহলে ছাদ বাগান শব্দে ধ্বনিসমূহের উচ্চারণের স্থানসমূহ যথাক্রমে,
এই প্রশ্নটা খুবই মজা, এই প্রশ্নটা বলতেছি আমি খুবই মজা। অনেকেই এই প্রশ্ন ধরতেই পারবে না, অনেকেই এই প্রশ্ন ধরতে পারবে না। এই প্রশ্নটা বলেছে উচ্চারণ স্থান। মনে রাখবা ভাইয়া, স্থান মানে ওই যে দন্ত, ওষ্ঠ, মূর্ধা, তালু, কণ্ঠ, হ্যাঁ বুঝতে পারছো, এইটা হচ্ছে স্থান এগুলোকে। তাহলে ছ আছে, তাহলে চ ছ চ, তার মানে কি হবে? তালু হবে। কি হবে? তালু হবে। দ, তাহলে ত থ দ, দ হয় দন্তে। ব, প ফ ব, ওষ্ঠ, ওষ্ঠ। এবারে কি আছে? গ, তাহলে ক খ গ, এটা হবে কি? কণ্ঠ হবে। ন, ত থ দ ধ ন, দন্ত হবে। কোথায় হবে? দন্ত। তাহলে আসো আমরা খোঁজা শুরু করি। তালু দন্ত ওষ্ঠ কোথায় আছে? তালু দন্ত ওষ্ঠ, হ্যাঁ আছে। তালু দন্ত ওষ্ঠ আছে। তালু না, এটা হবে না, এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, বাদ। তাহলে উত্তর এ অথবা বি। তাহলে এখানে তিনটা দেখো, তালু দন্ত ওষ্ঠ, তালু দন্ত ওষ্ঠ। এবার আসো, এরপরে কি আছে? কণ্ঠ দন্ত, দন্ত না, উল্টা, এটা উত্তর। তার মানে উত্তর বি। যারা বি দিয়েছো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের প্রত্যেকের উত্তর হয়েছে। যারা বি দিয়েছো প্রত্যেকের উত্তর হয়েছে। এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষা আসে, আমার বিশ্বাস এখন থেকে পারবা। প্রশ্ন ধরনটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার ছিল। আমার মনে হয় তোমরা এরকম প্রশ্ন পূর্বে পড়েছো কিনা, আমার কাছে মনে হয় আমি কনফিউজড। আমার মনে এরকম প্রশ্ন পড়ো নাই, আজকে প্রথম পড়েছো। দেখো কয় নম্বর প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি, কমেন্ট করো, মৌলিক ধ্বনির সংখ্যা কয়টা? বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টা? 31টি। এটার অপশনটা ভুল আছে, এটা 37টি হবে। কি হবে? 37টি হবে। আমি 7 দিয়ে দিয়েছি। তাহলে 31টি, 41টি, 37টি, 7টি এবং হচ্ছে 30টি বলেছে মৌলিক ধ্বনির সংখ্যা। মৌলিক ধ্বনি বলতে মূল ধ্বনি। মনে রাখবা, বাংলা ভাষায় বর্ণ আছে কয়টি? সবাই জানি, পরীক্ষা আসবে না, 50টি। এর মধ্যে স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ আছে মনে রাখবা 7টি, এটা আমরা সবাই জানি। আর কি আছে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? আমরা সবাই জানি 39টি। এই তথ্যটা পরীক্ষা আসবে না। এবার আসো, আসবে ধ্বনি। আসবে কি? ধ্বনি। মনে রাখবা, মূল ধ্বনি কয়টি, মৌলিক ধ্বনি কয়টি, মোট ধ্বনি কয়টি? ঘটনা কিন্তু সেম। মনে রাখবা, বাংলা ভাষায় ধ্বনি আছে 37টা। কয়টা আছে? বাংলা ভাষায় ধ্বনি আছে 37টা। কি কি? দেখো, একটা হচ্ছে স্বরধ্বনি। কি বলেছি? একটা হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি আছে 7টা। এই একটু ভুল বলেছি, এটা 11টা হবে। এটা কি হবে? 11টা হবে। 11 আর 39 50টা। স্বরধ্বনি কয়টা? 7টা। ক্লিয়ার। এবার আসো, ব্যঞ্জন ধ্বনি। কি বলেছি? ব্যঞ্জন ধ্বনি। মনে রাখবা, ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। কয়টি আছে? 30টি। এবার যোগ দাও, 30 7 যোগ করলে ধ্বনি হয় মোট 37টি। আর এই মোট ধ্বনিকেই বলা হয় মৌলিক ধ্বনি, মূল ধ্বনি, ধ্বনি। তাহলে প্রশ্ন চাইছে কি? ধ্বনি, বর্ণ চাই নাই। তাহলে অবশ্যই বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা 100% খ হবে উত্তর। কি হবে? খ হবে উত্তর। 7টি কি আছে? মনে রাখবো, 7টি মৌলিক স্বর আছে। কি আছে? 7টি আছে মৌলিক স্বরবর্ণ বা স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আছে 7টি। 30টি কি আছে? এই 30টি আছে ব্যঞ্জন ধ্বনি। কি আছে? ব্যঞ্জন ধ্বনি। ক্লিয়ার। 41টির কনসেপ্টটা খেয়াল করে দেখো। যখন প্রশ্নকর্তা উল্লেখ করে দিবে ব্যবহৃত ধ্বনি, পরীক্ষা এসেছে, যখন উল্লেখ করে দিবে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কয়টি, তখন উত্তর দিবা ব্যবহৃত ধ্বনি হচ্ছে 41টি। কি বলেছি? ব্যবহৃত ধ্বনি হচ্ছে 41টি। কি বলেছি? ব্যবহৃত ধ্বনি হচ্ছে 41টি। কিভাবে? মনোযোগ দাও। 1 নম্বর হচ্ছে স্বরধ্বনি। কয়টি ভাইয়া? 7টা। ওকে। 2 নম্বর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। কয়টা? 37টা। তাহলে হয়েছে কত? 30 হবে ভাইয়া, একটু ভুল পড়ে দিয়েছি। এখানে 30 হবে, এখানে 30, তাহলে 37। আর লাস্ট ওয়ান দেখো, লাস্ট ওয়ান হচ্ছে অর্ধস্বর যুক্ত হবে, এখানে সেমিভাওয়েল যুক্ত হবে। মনে রাখবা, অর্ধস্বর আছে 4টা। এবার যোগ দাও, তাহলে 7 30 4 41। মনে রাখবা ভাইয়া, যদি প্রশ্নে বলে দেয় ব্যবহৃত ধ্বনি কয়টি, মনে রাখবা উত্তর হবে 41টি। তাহলে 41টি কি? 41টা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি। ব্যবহৃত ধ্বনি মানে কি? প্রয়োগ করা যায়, প্রয়োগ করা। এগুলো কি শুনে শুনে মুখে মুখে, আর এগুলো কি প্রয়োগ, শব্দে প্রয়োগ করেছ। মনে রাখবা, অর্ধস্বর আর পূর্ণস্বর কিন্তু সেম জিনিস, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে প্রয়োগে, শব্দে। যখন রস্যু বলছি তখন মৌলিক স্বর হয়ে যাচ্ছে, পূর্ণস্বর হয়ে যাচ্ছে। বাট যখন লাউ বলছি তখন এই রস্যু হয়ে গেল কি? অর্ধস্বর। তার মানে এই প্রয়োগে অর্ধস্বর, এই সেমিভাওয়েল কনসেপ্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে শব্দে, প্রয়োগে। এই কারণে সে 4 চলে আসবে, তখন সে 41 হবে। বাংলা বর্ণমালায় বর্তমানে ব আছে কয়টা ভাই? আগে ব ছিল 2টা। কয়টা ছিল? 2টা। একটা হচ্ছে বর্গীয় ব। কি ছিল? একটা ছিল বর্গীয় ব, যা এখনো আছে। আর একটা ছিল অন্তস্থ ব। কি ছিল? অন্তস্থ
অন্তস্থ ব ছিল, কি ছিল? একটা হচ্ছে বর্গীয় ব আর ছিল অন্তস্থ ব ছিল। কিন্তু বর্তমানে ভাইয়া ব আছে মাত্র একটা। এটা কনফিউজ করার জন্য আমি প্রশ্ন দিয়েছি শুধু। বর্তমানে ব আছে কয়টা? বর্তমানে যে 50টা বর্ণ আছে এটা বাদ দেওয়া হয়েছে, বর্তমানে এটা বাদ দেওয়া হয়েছে। তাহলে বাংলা ভাষায় ব আছে কয়টা? ব আছে মোট বর্ণ কয়টা ভাইয়া? মোট বর্ণ 50টা। এই 50টার মধ্যে ব আছে কয়টা? ব আছে একটা। কয়টা আছে বলতো? একটি আছে। তাহলে 50টি বর্ণের মধ্যে ব আছে কয়টি? আমি লিখে দিচ্ছি, ব আছে মাত্র একটি। ঘর্ষণ জাত মানে কি ভাই? এই জিনিসটা আমরা অনেকেই পারি না। আমি একটু আগে পড়েছি, মনে আছে? পড়েছি উষ্ম বর্ণ, মনে আছে? উষ্ম বর্ণ মনে রাখবে। এই উষ্ম বর্ণের আরেকটা নাম ঘর্ষণ জাত। এটা আমরা জানি না বিধায় পারতেছি না। তাহলে উষ্ম বর্ণের আর একটা নাম কি? ঘর্ষণজাত বর্ণ। এবার বুঝতে পারছো? ঘর্ষণজাত বর্ণ আছে কয়টা? বর্ণ বলেছে 4টা হবে। কয়টা হবে? 4টা। কি কি সে 4টা? 1 নাম্বার হচ্ছে তালব্য শ, 2 নাম্বার কি বলতো? 2 নাম্বার হচ্ছে মূর্ধন্য ষ, 3 নাম্বার কি? দন্ত স, 4 নাম্বার কি? হ। 4 নাম্বার কি বলতো? 4 নাম্বার হচ্ছে হ। তাহলে কি বলেছি? দন্ত স এবং 4 নাম্বার হচ্ছে হ। এই 4টা ঘর্ষণজাত। এবার আসো, চলো আমরা এই 4টাকে ঠাস করে ফেলাই দিই এখানে। এবার আসো, তাহলে নেই বলে ধ্বনি নেই, ঘর্ষণ ধ্বনি নেই। চ ব হ, এই ভ আছে, মায়ের খেয়ে গেছে, হ আছে। ল স ছ, স আছে, মায়ের খেয়ে গেছে। এবার র তালবস্য জ, তালবস্য আছে, মায়ের খেয়ে গেছে। এই যে ভ র এবং চ, এইটা নাই, এইটা নাই। তাহলে নিচে যে গুচ্ছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই। এটার উত্তর কি হবে? উত্তর হবে ডি। উত্তর কি হবে? উত্তর হবে ডি। তাহলে বুঝতে পেরেছ? উষ্ম বর্ণ 4টি উষ্ম বা ঘর্ষণজাত বর্ণের অপর নাম উষ্ম বর্ণ। কিন্তু যদি বলা হয় ধ্বনি কয়টি, তাহলে মনে রাখবো, আমরা এখানে লিখে দিচ্ছি, মনে রাখবো হচ্ছে যখন যদি বলা ধ্বনি, আমি এখান থেকে লিখতে অ্যাড করে দিচ্ছি। যদি বলা ধ্বনি কয়টি, ধ্বনি, সেক্ষেত্রে উত্তর হবে 3টি। কি দিবা? 3টি। কি কি দিবা? তালব্য শ দিবা, দন্ত স দিবা এবং হচ্ছে হ দিবা। বাদ যাবে কে? বাদ যাবে হচ্ছে মূর্ধন্য স। এটা ধ্বনি হিসাবে বাদ যায়, ধ্বনি হিসাবে এটা বাদ যায়, মনে থাকবে? তাহলে এটা হচ্ছে এই 3টি আছে এখানে, মূর্ধন্য স হচ্ছে বাদ যাবে, মূর্ধন্য স বাদ যাবে। তাহলে সবাই বলো এই প্রশ্নটা সলভ করতে কেমন লাগছে? এই প্রশ্নটা সলভ করতে কেমন লেগেছে? এটা কাজে কি লিখতেছে আমি? মূর্ধন্য স। 8 নাম্বার, কোনটি বাকযন্ত্রের অংশ? আমার বিশ্বাস এটা প্রত্যেকটা স্টুডেন্ট পারবে, আমার বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্ট পারবে। বাকযন্ত্রের অংশ কি বলছে? বাকযন্ত্র নয় বলছে। তাহলে অপশনে কি আছে? ওষ্ঠ আছে, করটি আছে, জিভ আছে, নাক আছে। এটা আমার মনে হয় সবাই পারবে। এই প্রশ্নটা সহজ প্রশ্ন দিয়েছে এবং এটি বিগত পরীক্ষায় দেখা যায় এই টাইপের প্রশ্ন চলে আসে। আমি তোমাকে এটা খুব সহজ করে সুন্দর করে শিখিয়ে দিব। আমি আবার বলছি, বাকযন্ত্র জিনিসটা অ্যাকচুয়ালি কি মনে রাখবা। কথা বলতে গেলে মুখের সামনে হাত নাও, হাত নিয়ে সবাই লাউডলি বলো, ইনশাল্লাহ আমি পরিশ্রম করলে এবং আল্লাহ তাআলা আমার প্রতি রহমত থাকলে ইনশাল্লাহ আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবই এবং স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়বই। বলো বলো, 5 বার বলো, 2 বার বলো, 1 বার বলো, মুখের সামনে হাত নিয়ে বলো, জোরে বলো, বাতাস পাবা। তাহলে প্রশ্ন হচ্ছে, বাতাসটা দিচ্ছে কে? বাতাস দিচ্ছে ফুসফুস। এখানে আছে, আমার এখানে আছে, তোমার এখানে আছে, সমস্যা নেই। এই ফুসফুস বাতাস দিচ্ছে, এই ফুসফুস বাতাসটা বের হয়ে আসে, এই জায়গাতে আসে। তাহলে ফুসফুস কি হবে? বাকযন্ত্রের অংশ। চলো আমরা সলভ করে ফেলি এটা আমরা চলো সলভ করে ফেলি। 9 বলছে ভাই, 9, এই দেখো লিখে রাখছি, দেখো। তাহলে বাকযন্ত্রের অংশ ফুসফুস, সে বাতাস দেয়। এইপরে ফুসফুস থেকে শ্বাসনালী কিংবা কণ্ঠনালী কিংবা কি বলতো কণ্ঠনালী, শ্বাসনালী কিংবা কণ্ঠনালীতে আসে বাতাসটা, এই জায়গায় আসে, এই জায়গায়। এরপরে আসে ষড়যন্ত্র কিংবা এর আরও নাম আছে ষড়যন্ত্র কিংবা ষড়তন্ত্র। এর আরও নাম কি বলতো? ষড়তন্ত্র অথবা একে বলা হয় ষড়তন্ত্রী। কি বলা হয়? ষড়তন্ত্রী বলা হয়। তাহলে মনে রাখবা, এই জায়গায় উঁচু, ছেলেদের যে উঁচু অংশ থাকে, এই উঁচু অংশের নাম হচ্ছে ষড়যন্ত্র, ষড়তন্ত্রী। এটা ভয়েসকে রেগুলেট করে। এরপরে আরও সামনে যাও, যেখানে আমরা ক বলি, ক খ গ, ওই জায়গার নাম হচ্ছে কণ্ঠ, ওই জায়গার নাম কি? কণ্ঠ। এরপরে মনে রাখবা তালু আছে, ক এর পরে তুমি বলো চ, ক চ একটু জিহ্বা আগে আসছে, বলো আমার সাথে, বলো জোরে বলো, ক চ এ জিহ্বা আগে এসেছে। এই ক এটা কণ্ঠ, চ এই চ যেখানে জিহ্বা আছে, এবার আবার নাম কি? তালু। এবার চ এর পরে বলবা ট, তাহলে বলো ক চ ট, চ ট, চ ট, টয়ে এই খাঁজ কাটা অংশে আছে, দেখো আগায় আসছে, চ ট আগায় আসছে, এই জায়গার নাম হচ্ছে মূর্ধা। এরপরে বলবা ট ত, ট ত ত, দেখো আরো আগায় আসছে দাঁতের পেছনে, এটা দন্ত বা দাঁত। এরপরে বলো ওষ্ঠ,
ওষ্ঠ ওষ্ঠ ঠোঁট প ফ ঠোঁট ছাড়া বলা যায় না, তাহলে ওষ্ঠ অথবা আমি বললাম ঠোঁট অথবা কি বলতো ঠোঁট বললাম। এরপরে নাক, তুমি ডাক বন্ধ করে বলো, ডাক বন্ধ করে ডানা বাবা বলতে পারবা না, পারবা ক্লিয়ার হবে না, বাতাস লাগবে, বাতাস আটকে যাবে, নাক লাগে। জিভ, মনে রাখবা আমাদের বাকযন্ত্রের সবচেয়ে সক্রিয় অংশ, লিখে রাখো ভর্তি পরীক্ষায় 21 সালে গুচ্ছ ভর্তি পরীক্ষায়, সরি গত বছর আসছিল, সক্রিয় ও সচল অঙ্গ, তা লিখে রাখো সবচেয়ে সচল ও সক্রিয় অঙ্গ, সবচেয়ে সচল ও সক্রিয় অঙ্গ কোনটা, লিখে রাখো সবচেয়ে সচল এবং সক্রিয় অঙ্গ হচ্ছে জিভ। এবারে কি মুখ আছে, ওভারঅল মুখ। এবার চোয়াল বলতে যে এই জায়গাটা ভিতরের চোয়াল, এই জায়গাটা, তো এগুলো সবগুলো হচ্ছে বাকযন্ত্রের অংশ, সবগুলো হচ্ছে বাকযন্ত্রের অংশ। তাহলে এবার চলে আসো আমরা প্রশ্নটা সলভ করে ফেলি, চলো এবার আসো প্রশ্ন সলভ করে ফেলি। বলছে কোনটি বাকযন্ত্রের অংশ, কি বলছে কোনটি বাকযন্ত্রের অংশ, তাহলে ওষ্ঠ হ্যাঁ লাগে, জিভ লাগে, নাক লাগে, কিন্তু করটি মানে কি, করটি মানে হচ্ছে মাথার খুলি, বলো কি বলেছি মাথার খুলি, বলো কি বলেছি মাথার খুলি। ভাই মাথার এই যে অংশটা, এই অংশটা এটা আমাদের লাগে না, এটা আমাদের লাগে না, তাহলে এই হচ্ছে বাকযন্ত্রের এটা। উত্তর কি হবে, উত্তর হবে এটা, উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে এটা। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে, ঢাবির প্রশ্ন, কোন বর্গের বর্ণ আগে শেখে, শিশুরা ঠোঁটের বর্ণগুলো আগে শিখে, তাহলে কোন বর্ণ, তাহলে বর্ণ যদি বলা হয় পরীক্ষা, মনে রাখবা বর্ণ বললে মনে রাখবা কোন বর্ণগুলো, প, এই দেখো প প প প ফ, তাহলে বর্ণ কি, বর্ণ হচ্ছে লিখে রাখো প ফ, সহজ প্রশ্ন এটা, প ফ ব ব ভ এবং হচ্ছে ম, এগুলো হচ্ছে বর্ণ। যদি বলা হয় কোন বর্গীয় বর্ণ, কোন বর্গের, তাহলে মনে রাখবা এগুলো হচ্ছে প বর্গের, প্রথমটা ধরে নাম বলা হয় কোন বর্গের, প বর্গের। এবার কোন স্থান বলা হয়, স্থান আমরা এটা পড়ে এসেছি, স্থান হচ্ছে ওষ্ঠ। তাহলে প্রশ্ন 3 রকম আসতে পারে, মনে রাখবা কোন বর্ণগুলো আগে শেখে, প ফ ব ভ ম, কোন বর্গের বর্ণগুলো শেখে, প বর্গীয় বর্ণ, কি বলেছি প বর্গীয় বর্ণগুলো আগে শেখে, এই উত্তর কি হবে, এটা হবে, চাইছে বর্গ। আর কোন স্থান, মনে রাখবা ওষ্ঠ হবে, মানে ঠোঁট, কোন স্থান, ঠোঁটের বর্ণগুলো, কারণ প ফ বা বলতে গেলে ঠোঁট লাগে। ওকে, এবার নেক্সট প্রশ্ন যাচ্ছে, নেক্সট 10 নম্বর দেখো, বলেছে অনুবীক্ষণ শব্দে কয়টি অক্ষর রয়েছে, তাহলে বুঝো অনুবীক্ষণ কি বলেছে, অনুবীক্ষণ শব্দে কয়টি অক্ষর আছে, মনে রাখবা বর্ণ অক্ষর ধ্বনি এগুলো সেম না, পার্থক্য আছে। এই অনুবীক্ষণ শব্দ প্রথমে বাংলিশে টাইপ করবা, তাহলে এটা যারা অক্ষর পারো না শিখে নাও, প্রথমে বাংলিশ ওয়েতে চ্যাট করবা, তাহলে অনুবীক্ষণ লিখলে এরকম হবে, কি হবে, অনুবীক্ষণ, দেখো শিখে নাও অনুবীক্ষণ, তাই কিনা সহজ করে। আচ্ছা ইংরেজিতে ভাওয়েল কয়টা, মনে রাখবা ইংরেজিতে ভাওয়েল হচ্ছে 5টা, কয়টা, 5টা, এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল। এবার এই যে বাংলিশ লিখলা, এই বাংলিশটা আসলে আমরা দেখি কয়টা ভাওয়েল আছে, তাহলে বাংলিশে ভাওয়েল আছে কয়টা, দেখো এই যে একটা, এই দেখো এই একটা, 2টা, 3টা, 4টা, তাহলে অক্ষর আছে কয়টা, অক্ষর আছে 4টা, তাহলে কি করবা, বাংলিশ করবা, বাংলিশ করলে অক্ষর পেয়ে যাবা। তাহলে পরীক্ষা এসেছে, ধরো পরীক্ষা এসেছে সমাবর্তন, কি হচ্ছে সমাবর্তন, তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে বাংলিশ করে ফেলা, তাহলে সমাবর্তন, এ হচ্ছে বর্তন। তাহলে দেখো একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা, তাহলে কয়টা আছে, 4টা আছে। ধরো পরীক্ষা এসেছে জল, কি এসেছে ভাইয়া, জল এসেছে, খুব সহজ বিষয়, এগুলো অনেকে পারে, জল, তাহলে একটা আছে, তাহলে অক্ষর আছে কয়টা, একটা আছে। এবার একটা তথ্য অতিরিক্ত মনে রাখবা, যেমন ধরো আমি লিখেছি ভাই, বলো কি লিখেছি বলো তো, ভাই লিখেছি, ভাই লিখলে অনেক সময় VAI হয়ে যায়, মনে রাখবা এই যে এ এবং আই পাশাপাশি আছে, মনে রাখবা 2টা স্বর পাশাপাশি থাকলে একটা কাউন্ট করা হবে, তো কয়টা কাউন্ট করবা, একটা কাউন্ট করবা, তাহলে মনে রাখবা বাংলিশ করবা, ভাওয়েল জয়টা অক্ষর তয়টা, তবে পাশাপাশি একাধিক ভাওয়েল থাকলে কাউন্ট করবা একটা, বলো কাউন্ট করবা কয়টা, একটা কাউন্ট করবা। গ্রামীণ বাংলিশ করে ফেলাও, GRA গ্রা, এবার মিন দীর্ঘ আছে ডাবল ই, তাহলে গ্রামীণ। ভাইয়া একটু কি বলেছে, ভাইয়া বলেছে যে ভাওয়েল একটা আছে, এখানে কয়টা আছে, একটা, আর এখানে 2টা আছে পাশাপাশি, 2টা মিলাই কি একটা, তাহলে মোট আছে কয়টা, মোট আছে 2টা, বলো কয়টা আছে, 2টা। যারা 2টা উত্তর দিয়েছো থ্যাংক ইউ সো মাচ, যারা 2টা উত্তর দিয়েছো
থ্যাংক ইউ। প্রশ্ন বুঝবা, এই প্রশ্নটা আমি দিয়েছি তোমাকে প্রশ্ন ধরানো শেখানোর জন্য। মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, স্বরবর্ণে বলেছে ভাইয়া পূর্ণমাত্রার মোট বর্ণ কয়টি? পূর্ণমাত্রার মোট বর্ণ হচ্ছে 32টি। কয়টি? 32টি। এর মধ্যে স্বরের কয়টা দেখতে হবে আমাকে। চাইছে কার? স্বরবর্ণে। চাইছে কার? স্বরবর্ণে। এবার মনোযোগ দাও, স্বরবর্ণগুলো লিখে ফেলাও একদম। এ হচ্ছে অ, এই হচ্ছে আ, এই হচ্ছে রস্যই, এই হচ্ছে দীর্ঘই। এত টেকনিক পড়ার কিচ্ছু নাই, সহজ বিষয় তোমার চোখে ভাসবে। এরপর হচ্ছে কি? রি, এরপর হচ্ছে এ, এরপর হচ্ছে ওই, এরপরে ও, এরপর হচ্ছে ও। ভাইয়া খেয়াল করো, চাইছে স্বরবর্ণে পূর্ণ চাইছে। দেখো খেয়াল করে দেখো, স্বরবর্ণে পূর্ণ। এই যে প্রথম 6টা দেখো তো, এই প্রথম 6টাই কি? প্রথম 6টা হচ্ছে, প্রথম 6টা কি বলো তো? প্রথম 6টা হচ্ছে পূর্ণ। রি, একমাত্র রি, এই রি হচ্ছে একটা, যে হচ্ছে কি বলতো? অর্ধ। যে কি? যে হচ্ছে অর্ধমাত্রার, অর্ধমাত্রার, সে কি? অর্ধমাত্রার। আর 6টা কি? 6টা হচ্ছে পূর্ণ মাত্রা। কি বলেছি? পূর্ণ মাত্রা, সেটা পূর্ণ মাত্রার। আর এই যে লাস্টে 4টা, এই 4টা এ ওই ও ও, এই 4টা হচ্ছে কি বলতো? এই 4টা হচ্ছে অবশ্যই মাত্রাহীন। এটা কি? এটা হচ্ছে মাত্রাহীন, কোনো মাত্রা নাই। এটা কি? মাত্রাহীন, কোনো মাত্রা নাই। ওকে, তাহলে চাইছে স্বরবর্ণে। প্রশ্ন বুঝতে হবে, স্বরবর্ণের উত্তর হবে 4টি। কয়টা হবে? উত্তর হবে 4টি। এটা হবে উত্তর। উত্তর কি হবে? উত্তর হবে, সরি, উত্তর হবে 6টি। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 6টি। 6টি উত্তর কি হবে? 6টি হবে উত্তর। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? তাহলে এইটা আমি তোমাকে দিয়েছি জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য। তাহলে তুমি চাইলে মোট থেকে এগুলো বাদ দিলে হিসাব পেয়ে যাবা। তাহলে স্বরবর্ণ হচ্ছে মোট কয়টা? আমরা একটা হিসাব করি। চলো চলো আমরা একটু হিসাবে যাই। চলো আমরা একটু হিসাব প্র্যাকটিস করে ফেলি। তাহলে পূর্ণ মাত্রা আছে কয়টা ভাইয়া? পূর্ণ মাত্রা আছে 32টা। তাহলে 32 থেকে আমি বাদ দিব কত? বাদ দিব 6। 6 বাদ দিলে তাহলে 6 কি স্বরের? 6 হচ্ছে কি স্বরের? বাদ দিলে আমি পাবো কয়টা? পাবো হচ্ছে আমি 26টা। এই 26টা হবে হচ্ছে ব্যঞ্জন। এটা হবে কি? এটা হবে হচ্ছে মোট। এটা কি? মোট। আর এটা কি? স্বরের। কাহিনী শেষ। অর্ধমাত্রার মোট বর্ণ হচ্ছে কয়টা? 8টা আছে। চলো হিসাব নিকাশে যাই। তাহলে স্বর একটা বাদ দিয়ে দাও, তাহলে এটা কি? স্বরের। এটা কি? স্বরের। তাহলে ব্যঞ্জন আছে কয়টা? এই 7টা। এক বাদ দিলে 7 হয়। 7 হচ্ছে ব্যঞ্জন, হচ্ছে অর্ধমাত্রা। বুঝতে পেরেছো? এবার মাত্রাহীন, মোট মাত্রাহীন বর্ণ আছে কয়টা? মাত্রাহীন বর্ণ আছে 10টা। বলে কয়টা আছে? মোট আছে 10টা মাত্রাহীন। এর মধ্যে স্বরের আছে কয়টা? স্বরের বাদ দিয়ে দাও, বাদ দাও, 4টা বাদ দিয়ে দাও, তাহলে কয়টা হয়? 6টি। এই 6টি হচ্ছে স্বর, সরি 6টি হচ্ছে ব্যঞ্জন। 6টি কি? 6টি হচ্ছে ব্যঞ্জন। আর 4টি কি বাদ দিছিলা? স্বর বাদ দিছিলা। কাহিনী শেষ, রিভিশন হয়ে গেল। তাহলে তুমি মোট মুখস্থ করলে আর স্বর চোখে ভাসাইলে তুমি এমনিই পারবা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলেছি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? সহজ হিসাব, সহজ হিসাব। আসো মনে রাখবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে মনে রাখবা স্বরবর্ণ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বলা হয় কার। কি বলা হয়? কার। কার আছে মোট কয়টা? কার আছে মোট 10টি। কার আছে কয়টি? 10টি আছে। কার নাই কয়টি? নাই হচ্ছে 1টি। এই 1টি হচ্ছে অবর্ণ। লিখে রাখো, এই অবর্ণকে বলা হয় লীন বর্ণ। কি বলা হয়? লীন। কিংবা বলা হয় নীলীন বর্ণ। কি বলা হয়? বলা হয় নীলীন বর্ণ, কিংবা বলা হয় বিলীন বর্ণ। তাহলে আমরা শিখে নিলাম সংক্ষিপ্ত। তাহলে কার হয় কিসের? স্বরবর্ণের হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি? ওর নাম হচ্ছে কার। কার আছে কয়টি? 10টি। কার হয় না কয়টি? 1টি। নাম তার কি? অ। তাহলে কি নামে ডাকা হয়? লীন, নীলীন, বিলীন। শেষ। এবার আসো ব্যঞ্জন বর্ণের শিখে নাও। ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত কি বলেছি? সংক্ষিপ্ত রূপ কি বলতো? সেটা হচ্ছে ফলা। কয়টা বলতো? ফলা। তাহলে ফলা আছে কয়টা? 6টা। কয়টা আছে? 6টা। এই 6টা ফলা মনে রাখবা কেমনে শিখে দিচ্ছি। মনে রাখবা এইভাবে, মনে রবে জল। কি বলেছি? মনে রবে জল। অর্থাৎ মনে রাখবা কীভাবে? মনে রবে জল। মনে রাখবা এই যে ম, ম, ন, র, ব, জ, ল, এই 6টা হচ্ছে ফলাবর্ণ। তাহলে ফলা হয় কিসের? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে ফলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হিসাবে। আর কার হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলে? কার বলে। কার আছে কয়টি? 10টি। নাই কয়টির? 1টি। নাম তার কি? অ। অকে কি নামে ডাকা হয়? লীন, নীলীন, বিলীন। দেখছো কতগুলো তথ্য, সবগুলো পরীক্ষা আসছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা আছে কয়টি? 6টি। কিভাবে মনে রাখবো? ম ফলা, ন ফলা, র ফলা, ব ফলা, জ ফলা, ল ফলা। মনে রবে জল। তাহলে ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, আর কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার? আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়ে গেছো। ওইকে যৌগিক সাধনী বলা হয়। মনে রাখবা ওই ভাঙলে পাওয়া যায়, ভাই একটু বলেছে, অ প্লাস হচ্ছে রস্যই। ওই কি বলেছি? অ প্লাস হচ্ছে রস্য। এটা হচ্ছে ওই। তাহলে 2 স্বর মিলে 1 স্বর হয়েছে। 2 স্বর মিলে কি 1 স্বর হয়েছে।
তাই এর নাম কি? যৌগিক। এর নাম কি? যৌগিক। কি বলবো? যৌগিক স্বরধ্বনি। তাহলে যৌগিক স্বরধ্বনি আছে কয়টা? মনে রাখবা যৌগিক স্বরধ্বনি আছে 25টা। এর মধ্যে লিখিত কি বলেছি? লিখিত আছে কয়টা? লিখিত আছে 2টা। কি কি? একটা নাম হচ্ছে যে দেখো ওই, আর একটা নাম কি? ও। তাহলে এই দেখো ওই, তাহলে ওইটা হচ্ছে লিখিত, আর বাকি আছে অলিখিত। অলিখিত মানে কি? বর্ণ আকারে পাওয়া যায় না, কিন্তু আছে। কয়টা আছে? 25টা আছে। এগুলো বর্ণ আকারে পাওয়া যায় না, অলিখিত। এগুলো কি? অলিখিত। ওকে, মৌলিক স্বরধ্বনি 7টা আমরা পূর্বে বলেছি, অর্ধ স্বরধ্বনি 4টা আমরা পূর্বে বলেছি, দীর্ঘস্বর এটা খেয়াল করে, এটা বলি নাই। তাহলে দীর্ঘস্বর আছে কয়টা? মনে রাখবা যেই স্বর উচ্চারণ করতে গেলে উচ্চারণ বড় হয়, দীর্ঘ হয়, কয়টি আছে? 7টি। কি কি আছে খেয়াল করে দেখো। ওই রস্যগুলো বাদে আ আছে, দীর্ঘ আছে, দীর্ঘ আছে, এ আছে, ও আছে, ও আছে, ও আছে। তাহলে 1টা 2টা 4টা 6টা 7টা। ওকে, ডান। ইয় ধ্বনির উচ্চারণ কয় রকম হয়? ইয় ধ্বনি এটা সিঙ্গেল অবস্থায় উচ্চারণ হয় এরকম, এই যে ইয় উচ্চারণ কি? এই যে এরকম ইয়, ইয় উচ্চারণ কি? ইয়। যেমন আমি ধরো লিখলাম হচ্ছে আমি মিয়া মনে করো, তাহলে ময়স্কেরে মি দিলাম, এটা এরকম না, এটা হবে হচ্ছে ময়স্কেরে মি। আর এই যে এরকম দিলাম, এরকম দিয়েছি, এর মানে কি? এর মানে হচ্ছে ময়স্কেরে মি, আর হচ্ছে আমি দিব হচ্ছে অ দিব, এই যে মি অ দিলাম, কি দিলাম? অ দিলাম, আর এখানে চন্দ্রবিন্দু দিলাম, হয়ে গেল আকার। এটাকে আমরা শর্টকাটে অন্তস্থ লিখতে পারি মিয়া, বুঝতে পারছি? শর্টকাটে মিয়া লিখতে পারি। তাহলে ইয়, মিয়া, মিয়া। ওকে, এখানে অ আকার আসছে, তাই আকার দিয়েছে, এটা অ এর রূপ আসছে। এবার আর একটা দেখো, এই ইয় যখন যুক্ত হবে চয়ের সাথে, ছয়ের সাথে, বর্গীয় জয়ের সাথে এবং ঝয়ের সাথে, তখন উচ্চারণটা মনে রাখবা, উচ্চারণটা হয়ে যাবে নয়ের মতো। কার মতো হয়ে যাবে? নয়ের মতো হয়ে যাবে। কীরকম? দেখো আমি লিখেছি অঞ্জল, কি লিখেছি বলতো? অঞ্জলি। কি লিখেছি? অঞ্জলি। তাহলে অঞ্জলি দেখো এখানে আছে কি? এখানে আছে ইয় যোগ কি আছে বলতো? ইয় যোগ জ আছে। তাহলে হিসাবে হওয়া উচিত কি? দেখো উচ্চারণ হয় অঞ্জলি, উচ্চারণ কি হচ্ছে? অঞ্জলি। আচ্ছা অঞ্চল, আর উচ্চারণটা কি? অঞ্চল না? তাহলে ন আসলো কেন? তাহলে মনে রাখবা ইয় বর্ণ যখন যুক্ত এগুলোর সাথে তখন ন হয়ে যায়। আর ইয় সেপারেটলি হচ্ছে ইয় উচ্চারণ। পরীক্ষায় এসেছে, গুচ্ছবর্তী পরীক্ষায় গত বছরই আসলো যে ইয়র উচ্চারণ কি। আর একটা, তাহলে দুইটা পেয়ে গেছি। আর একটা 3 নম্বর মনে রাখবা, এই যে ইয়, এই ইয়র সাথে মনে রাখবা জয় ইয়, যখন জয়ের সাথে ইয় যুক্ত হয় তখন এই ইয়র উচ্চারণটা কি হয়? দেখো উচ্চারণটা হয় গয়ে চন্দ্রবিন্দু হয়ে যায়, অথবা এরকম গ হসন্ত যোগ হচ্ছে চন্দ্রবিন্দু হয়, এরকম হয়। যেমন দেখো আমি লিখছি জ্ঞান, কি লিখছি বলতো? জ্ঞান লিখছি। তাহলে জ্ঞান দেখো জয়, এটা ভাঙলে কি পাবো? ভাঙলে পাবো হচ্ছে জ যোগ হচ্ছে ইয়, তাই কিনা? জ্ঞান জ যোগ ইয়। তাহলে এখানে দেখো হয় কি? এখানে হয় হচ্ছে দেখো এই যে দেখো জ্ঞান, তা কী হয়? জ্ঞান। এই ন কিন্তু ঠিকই আছে, কারণ এই জায়গায় দেখো চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো? এই জায়গায় কিন্তু এখানে ইয়র উচ্চারণটা কিন্তু নাই, ইয়র উচ্চারণ নাই, মিলিত। এটা হয়ে যাচ্ছে কি? এটা হয়ে গেছে গয় চন্দ্রবিন্দু অথবা গয়ে চন্দ্রবিন্দু, এরকম হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই ইয় বর্ণের উচ্চারণ পেয়েছে কয় ধরনের? মোরা বা ইয় সেপারেটলি ইয়র মতো, ইয় যখন এই চ ছ জ ঝয়ের সাথে যুক্ত হয় তখন হয়ে যায় কি? ন হয়ে যায়। আবার ইয় যখন জয়ের সাথে যুক্ত হয় তখন সেই ইয় হয়ে যায় গয় চন্দ্রবিন্দু বা গ হসন্ত গ হয়ে যায়। তাহলে এবার তোমরা বলো, তাহলে ইয় হরফটির উচ্চারণ কত প্রকারের হতে পারে? উত্তর 3 প্রকার। উত্তর কি হবে? উত্তর হবে 3 প্রকার। উত্তর কি হবে? 3 প্রকার। যারা সি দিয়েছো তাদের প্রত্যেকের আনসার হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন যাই আমরা, লাস্ট। এবার আসলে 15 নম্বর বলেছে নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি? খেয়াল করো কি বলছে? নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি? প্রশ্নটা বুঝো, নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি? তাহলে সবাই আনসার করো, সবাই ঝটপট আনসার করো। তাহলে স্বরধ্বনি বাংলা ভাষা আছে কয়টা? আমরা জানি স্বরধ্বনি বাংলা ভাষা আছে কয়টা? স্বরধ্বনি বাংলা ভাষা আছে 7টি। কয়টা আছে? 7টি আছে। কি কি আমরা দেখেছি এর আগে বললাম, অ, আ, ই, উ, এ, ও এবং আরেকটা হচ্ছে এ, আব্দুল হায়ের। তাহলে পেয়ার করে দিই, এই দুটা পেয়ার, এই দুটা পেয়ার, এই দুটা পেয়ার, আর হচ্ছে এ, 7টা। কিন্তু যখনই বলবে প্রশ্নকর্তা অনুনাসিক, কি বলবো? অনুনাসিক মানে হচ্ছে নাসিক্য, মানে নাকের বা সানাসিক্য, নাককে বোঝায়। অনুনাসিক মানে কি? নাককে বোঝায়। তাহলে অনুনাসিক স্বরধ্বনি যখন বলবে তখন খেয়াল করে দেখবা অনুনাসিক স্বরধ্বনি কয়টি হবে? 7টি হবে। কয়টি হবে? 7টি। এটা আমি এভাবে লিখি, কয়টি হবে বলতো? হবে হচ্ছে 7টি। কিভাবে? দেখো এই স্বরধ্বনিগুলোকে কি করতে হবে? অনুনাসিক করা লাগবে, মানে
চন্দ্রবিন্দু প্রয়োগ করা লাগবে। এই অ এর মাথায় চন্দ্রবিন্দু দিলে নাকের হয়ে যাবে শর্টটা। আমি আই এর মাথায় চন্দ্রবিন্দু দিয়েছি, নাকের হয়ে যাবে। ই এর মাথায় চন্দ্রবিন্দু দিয়েছি, নাকের হয়ে যাবে। উ এর মাথায় চন্দ্রবিন্দু দিয়েছি, নাকের হয়ে যাবে। এর মাথায় চন্দ্রবিন্দু দিয়েছি, ওর মাথায় চন্দ্রবিন্দু দিয়েছি, এবং এই এর মাথায় চন্দ্রবিন্দু দিয়েছি। মনে রাখবা, মাথায় চন্দ্রবিন্দু দিলে সেগুলো হয়ে যাবে অনুনাসিক। আর যদি স্বরধ্বনির মধ্যে দিয়েছো, এই 7টার মধ্যে দিয়েছো, সেগুলো হবে অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি। তাহলে উত্তর কি হবে? উত্তর দীর্ঘই হবে না, দীর্ঘ হবে না, ও হবে না, উত্তর হবে হচ্ছে আ। ওদের কি হবে? নট আ। উত্তর হবে কি আ। টান দেবা নাকে একটু। তাহলে এই হচ্ছে বিষয়।